তোমরা সবাই একটু আমাকে রেসপন্স করো, সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে মার্কেটিং ফার্স্ট পেপার ক্লাসে স্বাগতম। আজকে আমরা ফার্স্ট পেপারের প্রথম অধ্যায়টি নিয়ে আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে উৎপাদন। আমার ভয়েসটা একটু ওয়েট লাগতে পারে, আমার একটু সর্দি লেগেছে, তো তোমাদের আশা করি কোনো সমস্যা হবে না বুঝতে। আমি তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাহলে চলো, আজকে আমাদের প্রথম অধ্যায়ের প্রথম আলোচ্য বিষয়গুলো একটু দেখে নিই। অর্থাৎ আজকে আমরা এই টপিকগুলো নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের মধ্যে তোমাদের মূলত দুটি বিষয় খেয়াল রাখতে হবে, একটা থিওরিটিক্যাল বিষয়, একটা হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্মগুলো। ম্যাথমেটিক্যাল টার্মগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকে আমরা মূলত এই অধ্যায়ের থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং অধ্যায় শেষে আমরা কিছু 10টা MCQ সলভ করব। ঠিক আছে, তাহলে চলো আজকের অধ্যায়ের প্রথম টপিক অর্থাৎ উৎপাদন এর ধারণাতে আমরা যাই। উৎপাদন বলতে কি বোঝানো হচ্ছে? অর্থাৎ মানুষ কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে কোনো পণ্যের উপযোগ সৃষ্টি করাকে মূলত উৎপাদন বলা হচ্ছে, উৎপাদন বা প্রোডাকশন বলা হচ্ছে। কি বলছে? মানুষের কারিগরি জ্ঞান ও বুদ্ধিমত্তা দিয়ে অর্থাৎ কায়িক শ্রম এবং মানসিক শ্রম দিয়ে প্রকৃতি থেকে প্রদত্ত সম্পদ আহরণ করে এটাকে মানুষের অভাব পূরণের জন্য যে একটা পণ্যে পরিবর্তন করা হচ্ছে বা পণ্য তৈরি করা হচ্ছে, এটাকে মূলত বলা হচ্ছে কি উৎপাদন। উৎপাদনের মাধ্যমে রূপগত উপযোগ সৃষ্টি হয়, এটা আমরা উপযোগের মধ্যে পড়ব। আসো, উৎপাদনের কিছু বৈশিষ্ট্য দেওয়া হয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের বলা হচ্ছে উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে কি উদ্ভাবন বা সৃষ্টি। উৎপাদনের সমার্থক শব্দ হচ্ছে উদ্ভাবন বা সৃষ্টি করা। উৎপাদনকে একটা চলমান প্রক্রিয়া বলা হচ্ছে। চলমানের আরো কিছু সমার্থক শব্দ আছে, কি কি ছিল? অবিরাম, অবিরত, ঠিক আছে। আরেকটা হচ্ছে কি ধারাবাহিক, ঠিক আছে, ধারাবাহিক প্রক্রিয়া বা কন্টিনিউয়াস। তো এই সবগুলো হচ্ছে একই শব্দ। উৎপাদনকে কেন চলমান প্রক্রিয়া বলা হচ্ছে? তোমাদের প্রশ্নটা এরকম হতে পারে না, বলে স্যার উৎপাদনকে কেন চলমান প্রক্রিয়া বলা হচ্ছে? উৎপাদনকে মূলত যদি আমি তোমাদেরকে একটা উদাহরণ বলি, একজন শ্রমিক বা একটা প্রতিষ্ঠানের উৎপাদক, তিনি আজকে সারাদিনে 80 একক পণ্য উৎপাদন করবে, একটা টার্গেট নিয়েছেন আজকে যতক্ষণ তিনি কাজ করবেন। কিন্তু দেখা যাচ্ছে তিনি বিকাল 4টার মধ্যে কিন্তু 80 একক পণ্য উৎপাদন করতে সক্ষম হয়ে গেছেন। তো এখন কি তিনি তার উৎপাদন কার্যাবলী কি বন্ধ করে দিবেন? করবেন না। তিনি কি করবেন? আরও উৎপাদন করবেন, উৎপাদন কাজটাকে বন্ধ রাখবেন না। এই জন্য বলা হচ্ছে উৎপাদন হচ্ছে একটি চলমান প্রক্রিয়া, উৎপাদন কখনো থেমে থাকে না। বুঝতে পারছি? এবার আসো, আমরা উৎপাদন পড়েছি অর্থাৎ প্রোডাকশনটা পড়েছি। উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি কাকে বলে? অনেকের মনে হতে পারে উৎপাদন এবং উৎপাদনশীলতা হয়তো স্যার একই কথা। না, উৎপাদন এবং উৎপাদনশীলতা ভিন্ন কথা। উৎপাদনশীলতা বলতে আমি তোমাদেরকে শর্টকাটে একটা কথা বলবো, এতটুকু মনে রাখো, সেটা হচ্ছে উৎপাদনের দক্ষতা অর্থাৎ প্রোডাকশনের যে একটা অ্যাবিলিটি থাকে না, ওইটাকে বা সক্ষমতাকে কি বলা হচ্ছে? উৎপাদনশীলতা। কিভাবে? দেখো, একই পরিমাণ কাঁচামাল বা পণ্য সামগ্রী ব্যবহার করে পূর্বের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারার দক্ষতাকে কি বলা হচ্ছে? উৎপাদনশীলতা। অর্থাৎ উৎপাদনশীলতাকে আমি এক কথায় কি বলতে পারি? উৎপাদনের দক্ষতা। কি বলতে পারি? উৎপাদনের দক্ষতা। ঠিক আছে, কি বলছি? উৎপাদনের দক্ষতা। কেন উৎপাদনের দক্ষতা বলেছি? তোমাদেরকে আরো একটা উদাহরণটা একটু বোঝাচ্ছি, দেখো, লিখে দিচ্ছি আমি। একজন শ্রমিক, তিনি 20 একক কাঁচামাল ব্যবহার করে 25 একক পর্যন্ত পণ্য উৎপাদন করতে পারে। ঠিক আছে, এটাকে আমরা জাস্ট প্রাইমারি লেভেলের প্রোডাকশন বা উৎপাদন বলতে পারি। এটাকে কখন আমরা প্রোডাক্টিভিটি বা উৎপাদনশীলতা বলবো? দেখো, যখন এই শ্রমিকটা একই পরিমাণ কাঁচামাল ব্যবহার করবে কিন্তু আগের চেয়ে বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে পারবে, অর্থাৎ অপচয় হ্রাস করে
তখন আমরা এটাকে কি বলবো? উৎপাদনশীলতা বলবো। এই যে আমাদের সংজ্ঞার সাথে মিলে কিনা দেখো, একই পরিমাণে পণ্য সামগ্রী বা কাঁচামাল ব্যবহার করে পূর্বের তুলনায়, পূর্বে 25 একক পণ্য উৎপাদন করতো, এখন সে 30 একক অর্থাৎ 5 একক পণ্য বেশি পরিমাণে উৎপাদন করতে পারতেছে। এটাকে বলা হচ্ছে উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। এইটাকে প্রাইমারি লেভেলটাকে কি বলা হচ্ছে? প্রোডাকশন। আর সেকেন্ডারি লেভেল, উৎপাদনের সেকেন্ডারি লেভেল বা অ্যাবিলিটিটাকে কি বলা হচ্ছে? উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি। এবার আসো, উৎপাদন বাড়লে উৎপাদনশীলতা বাড়ে। কেন বলছে দেখো, এই যে আমাদের 25 থেকে যখন 30 একক, এটা উৎপাদন কিন্তু বাড়ছে, তো এটাকে আমরা উৎপাদনশীলতা বাড়ছে এটাও বলতে পারি। অর্থাৎ উৎপাদন এবং উৎপাদনশীলতার সাথে সমমুখী সম্পর্ক। কোনমুখী সম্পর্ক? সমমুখী সম্পর্ক। এটাকে কি সম্পর্ক বলা হচ্ছে? সমমুখী। অর্থাৎ বাড়লে বাড়বে, কমলে কমবে। বুঝতে পারছি? এরপরে এই যে আমি যেটা বললাম, উৎপাদনের দক্ষতাকে কি বলা হচ্ছে? উৎপাদনশীলতা বা প্রোডাক্টিভিটি বলা হচ্ছে। এটার পরে আরেকটা বলছে, উৎপাদন এবং উপকরণের অনুপাতকে উৎপাদনশীলতা বলা হচ্ছে। কি বলছে? উৎপাদন এবং উপকরণের অনুপাতকে। এটা হচ্ছে আমাদের যখন ম্যাথমেটিক্যাল টার্মগুলো করবো না, তখন এটা বুঝতে পারবা। উৎপাদনশীলতার কিছু ম্যাথ আছে, ওই ম্যাথের মধ্যে উৎপাদনশীলতার সূত্রটা হচ্ছে এরকম দাঁড়ায়, অর্থাৎ উৎপাদনের পরিমাণ, ঠিক আছে, আরেকটা হচ্ছে উপকরণ। উপকরণের মধ্যে কোন, আচ্ছা এগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। আজকের মূলত আমরা উৎপাদনের পরিমাণ এবং উপকরণ এতটুকুই বুঝি। অর্থাৎ উৎপাদন এবং উপকরণের অনুপাত বলতে এই টাইপের বুঝাই, ঠিক আছে? এইরকম আশা করি বুঝতে পারছি আমরা উৎপাদনশীলতা এবং উৎপাদনের মধ্যে পার্থক্যটা। উৎপাদন হচ্ছে প্রাইমারি লেভেলে, অর্থাৎ যে কোনো পণ্য উৎপাদন করা, আর উৎপাদনটা যখন বাড়বে, গতিতে বাড়বে, তখন এটাকে আমরা বলবো উৎপাদনশীলতা বা উৎপাদনের দক্ষতা। এবার আমরা উৎপাদনের গুরুত্ব নিয়ে আলোচনা করব। উৎপাদনের গুরুত্বকে মূলত 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উৎপাদকের দৃষ্টিকোণ থেকে, ভোক্তার দৃষ্টিকোণ থেকে, আর একটা হচ্ছে অর্থনীতিবিদগণের দৃষ্টিকোণ থেকে। এখানে যিনি উৎপাদক আছেন, তিনি কি কারণে উৎপাদন করে থাকেন তার দৃষ্টিকোণ থেকে হচ্ছে এগুলা। অর্থাৎ তিনি মূলত পণ্য উৎপাদন করে থাকেন তার উদ্দেশ্য অর্জন, অর্থাৎ মুনাফা অর্জনের জন্য। কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য। কিসের জন্য? মুনাফা অর্জনের জন্য তিনি মূলত পণ্য উৎপাদন করে থাকেন। তারপর তিনি পণ্যটা এমনভাবে উৎপাদন করেন যাতে তার পণ্যটা বাজারে টিকে থাকতে পারে, অর্থাৎ প্রতিযোগিতায় টিকে থাকতে পারে, লং টার্ম সাস্টেইন করতে পারে মার্কেটে। এরপরে হচ্ছে ব্যবসা সম্প্রসারণ, অর্থাৎ তার ব্যবসাটার পরিধি যাতে বাড়াতে পারে, এই পণ্যটা বিক্রি করে মুনাফা অর্জন করে, প্রফিট আর্ন করে, সে যাতে তার ব্যবসার পরিধিটা কি করতে পারে? বাড়াতে পারে। এটার পরটা হচ্ছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা। একজন উৎপাদক চাইলেও কিন্তু নিজের ইচ্ছা মতো পণ্য উৎপাদন করতে পারে না। তার থেকে পণ্য উৎপাদন করতে গেলে গ্রাহকের এবং ভোক্তার চাহিদা অনুযায়ী পণ্যটাকে তৈরি করতে হয়। এই জন্য বলছে চাহিদা অনুযায়ী পণ্য সরবরাহ করা, অর্থাৎ ভোক্তা যেই রকম কাস্টমাইজ করে পণ্য চাইবে, ওই টাইপের পণ্য কি করতে হবে? তার থেকে উৎপাদন করতে হবে। সে নিজের ইচ্ছা মতো পণ্য উৎপাদন করতে পারবে না। বুঝতে পারছি সবাই? এগুলো হচ্ছে একজন উৎপাদক, এই কারণগুলোর কারণে মূলত তিনি উৎপাদন কার্যাবলী করে থাকেন। এবার একজন ভোক্তা যিনি পণ্য ভোগ করবে, তিনি কি কি কারণে উৎপাদনটা করা হয়, বা কি এই উৎপাদনের উপর কি গুরুত্বগুলো আছে তার জন্য? জীবনযাত্রার মান উন্নয়ন, সে চাইবে বর্তমানে ট্রেন্ডিং যেরকম পণ্য চলতেছে না, ওই রকম ট্রেন্ডিং পণ্য ভোগ করার জন্য, অর্থাৎ পরিবর্তিত পরিস্থিতির সাথে নমনীয় পণ্য সে ভোগ করতে চায়। নমনীয় মানে ফ্লেক্সিবল আর কি। বুঝতে পারছি? এরপরটা হচ্ছে বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। আমরা বলি না, সাধারণত কোনো একটা পণ্য বা কোনো একটা শার্ট কিনতে গেলে, বা মেয়েরা হিজাব কিনতে গেলে বা ওড়না কিনতে গেলে দেখা যায় তারা একটা যখন হিজাব বা ওড়না দেখে বলে দোকানদারকে, এরকম বলো না তোমরা যে কালার দেখান, বৈচিত্র্য, এই মূলত কালার দেখান, যে বলো একটা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের কালার খুঁজতেছো, এটাকে বলা হচ্ছে বৈচিত্র্যময় পণ্য ব্যবহারের সুযোগ। একজন গ্রাহক চাইবে একটা পণ্যের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন বা বিভিন্ন কালারের পণ্য। তারপর হচ্ছে যথাসময়ে পণ্য প্রাপ্তি, অর্থাৎ যখন আমাদের যে পণ্যটার প্রয়োজন হবে তখন ওই পণ্যটা বাজারে থাকতে হবে। যেমন হতে পারে আমাদের গরম কাপড় প্রয়োজন, ঠিক আছে, কখন? শীতকালে। এখন আমি যদি উৎপাদন করতে করতে গ্রীষ্মকাল চলে আসে, তাহলে তো হবে না, তাহলে তো ভোক্তারা তো আমার পণ্যটা আর কিনবে না, আর ওইটা তো বিক্রি হবে না। তো এই জন্য মূলত যথাসময়ে পণ্যটা উৎপাদন এবং কি করতে হবে? ক্রেতার কাছে পৌঁছাতে হবে। এবং ক্রেতা চায় বা ভোক্তা চায় কি? যথাসময়ে পণ্যটা পাওয়ার জন্য। বুঝতে পারছি সবাই? এগুলো হচ্ছে একজন ভোক্তার দৃষ্টিকোণ থেকে। একজন উৎপাদন বা অর্থনৈতিক বা অর্থনীতিবিদগণের দৃষ্টিকোণ থেকে কোনগুলা? 1 নম্বরে বলা হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, অর্থাৎ উৎপাদন কাজ কিন্তু একজনের পক্ষে সম্ভব নয়। উৎপাদন কাজ করতে আমাদের জনবল নিয়োগ করতে হয়, অনেকগুলো কর্মীর প্রয়োজন হয়। তো এই ক্ষেত্রে অনেকের বেকারত্বটা হ্রাস পায় এবং কর্মসংস্থানের কি হয়? সুযোগ সৃষ্টি হয়। এটাই। এরপরে হচ্ছে আমাদের প্রাকৃতিক সম্পদের সদ্য ব্যবহার, অর্থাৎ
প্রাকৃতিক সম্পদ আমরা যদি ব্যবহার না করি এগুলো কিন্তু অপচয় হয়, ওয়েস্ট হয়। কিন্তু উৎপাদন কাজে যখন প্রাকৃতিক সম্পদগুলো আমরা সঠিকভাবে ব্যবহার করি, এটার কারণে কি প্রাকৃতিক সম্পদগুলোকে একটা ব্যবহারের কি করা হচ্ছে, পরিপূর্ণভাবে ব্যবহার করা হচ্ছে। এরপরটা হচ্ছে মুদ্রাস্ফীতি কমানো। যখন একটা দেশের পণ্যের উৎপাদন বাড়বে তখন একটা দেশের মুদ্রাস্ফীতি কমবে। কেন? কারণ যোগান যদি বাড়ে, একটা দেশের যোগান যদি বাড়ে তখন কি হয়, পণ্যের দামটা একটু কমে আসে। মানে যোগান বাড়বে কিভাবে? উৎপাদন বাড়লে যোগান বাড়ে। তো তোমাদের এরকম একটা রাখতে পারো, উৎপাদন এবং যোগানের সম্পর্ক হচ্ছে সমমুখী। উৎপাদন এবং যোগানের সম্পর্ক কিরকম আমি লিখে দিচ্ছি। উৎপাদন এবং আমার কথা বুঝতে পারতেছো সবাই? আমার সর্দির জন্য একটু ভয়েসটা ওয়েট লাগতে পারে তোমাদের। দেখো, উৎপাদন এবং যোগানের সমমুখী সম্পর্ক। কি মুখী সম্পর্ক? সমমুখী। যদি উৎপাদন বাড়ে যোগান বাড়বে, যদি উৎপাদন কমে যোগান কমবে। তাহলে আমাদের দেশের, একটা দেশের যদি উৎপাদন বাড়ে তাহলে যোগানও বাড়তেছে, যোগান বাড়লে একটা পণ্যের দাম কমে যাবে না, এই জন্য বলা হচ্ছে এটা মুদ্রাস্ফীতি কমানো। এরপর হচ্ছে রপ্তানি উন্নয়ন। যখন আমি বেশি পরিমাণে পণ্য উৎপাদন করতে সক্ষম হব, আমার দেশের চাহিদা মেটানোর পরেও আমার থেকে আরও কিছু পণ্য অবশিষ্ট রয়ে যাচ্ছে, আমি এগুলো কি করব, বাইরের দেশে ভোক্তাদের কাছে বিক্রি করব। এটাকে বলা হচ্ছে রপ্তানি উন্নয়ন। বুঝতে পারছি? একজন অর্থনীতিবিদগণ এই কারণে মূলত উৎপাদনের কাজগুলো দেখে থাকেন। এটার পর আসো উৎপাদনের আওতা। উৎপাদনের আওতা হচ্ছে 3 ধরনের। এক হচ্ছে কৃষিখাত, শিল্পখাত, একটা হচ্ছে সেবাখাত। কৃষিখাত, শিল্পখাত, একটা হচ্ছে কি সেবাখাত। এবার আসো, আমি কিন্তু কৃষিখাত, শিল্পখাত, সেবাখাতের সংজ্ঞাগুলো দিলাম না, এগুলো বইয়ের মধ্যে আছে, তোমরা এমনি জাস্ট বৈশিষ্ট্যগুলো দেখো, কিছু দিলাম। এগুলো একটা না, 1 নম্বরে বলা হচ্ছে আমাদের বাংলাদেশ হচ্ছে একটা কৃষি প্রধান দেশ। আচ্ছা, মানে কৃষি নির্ভরশীল। উৎপাদনের সবচেয়ে প্রাচীন খাত, অর্থাৎ আমরা যে এই 3 প্রকার খাত পড়লাম না, এই 3 প্রকার খাতের মধ্যে সবচেয়ে প্রাচীন আদিম খাত হচ্ছে কোনটা? কৃষিখাত। বুঝতে পারছি? এরপরে বিশ্বের অনেকগুলো শক্তিশালী দেশ, চীনের মতো দেশও কিন্তু এই কৃষিখাতের উপর নির্ভরশীল। বাংলাদেশ ও এই খাতের উপর নির্ভরশীল, অর্থাৎ বাংলাদেশে মূলত কৃষিখাতের উপর নির্ভরশীল। এবার আসো শিল্পখাত। শিল্প বিপ্লব। শিল্প বিপ্লব বুঝি আমরা। শিল্প বিপ্লব কি? ইন্ডাস্ট্রি রেভলিউশনটা। ইন্ডাস্ট্রি রেভলিউশন হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষে যান্ত্রিক শক্তি আবিষ্কারের ফলে ইংল্যান্ডের শিল্প জগতে পণ্য উৎপাদনে যে ব্যাপক পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি রেভলিউশন বলা হচ্ছে। কিভাবে? এটা মূলত 1750-এর দিকে সৃষ্টি হয়। কখন? 1750-এর দিকে। এগুলো আমরা আর কিছু পরের কিছু চ্যাপ্টারে পড়বো বিশদভাবে, আমি তেমন বলতেছি না, জাস্ট এতটুকু জেনে রাখো। শিল্প বিপ্লব মানে এক কথায় তোমরা মনে করবা যন্ত্রপাতির আবিষ্কার হয়। কিসের আবিষ্কার হয়? যন্ত্রপাতির আবিষ্কার হয়। বুঝতে পারছি? এত সংজ্ঞা টঙ্গার পরেও বুঝবা না, আমি সংক্ষেপে বলে দিলাম তোমাদেরকে। শিল্প বিপ্লব মানে ইন্ডাস্ট্রি রেভলিউশন মানে যন্ত্রপাতির আবিষ্কার হয়। অর্থাৎ শিল্প বিপ্লবের আগে মানুষ পণ্যদ্রব্য উৎপাদন করত কারিগরি বা হাতুড়ে পদ্ধতির সাহায্যে। রুল অফ থাম বলা হয় এটাকে, হাতুড়ে পদ্ধতিটাকে। এই রুল অফ থাম দিয়ে মূলত কি করা হতো? শিল্প বিপ্লবের পূর্বে যেহেতু যন্ত্রপাতি ছিল না, মানুষ হাত দিয়ে উৎপাদন কাজ করত। যখন যন্ত্রপাতির উৎপাদন হয় বা আবিষ্কার হয় শিল্প বিপ্লব সময়কালীন, অর্থাৎ এই যে 1750-এর দিকে, অষ্টাদশ শতাব্দীর প্রায় শেষের দিকে, তখন মূলত কি হয়, পরবর্তীতে একটা পণ্য উৎপাদন একটা ব্যাপক পরিবর্তন আসে। আগে মানুষ 5 দিনে যে কাজ করতো এটা কিন্তু 1 দিনে করা সম্ভব হয়ে যাচ্ছে যন্ত্রপাতির সাহায্যে। তো এটা এই জন্য বলা হচ্ছে অষ্টাদশ শতাব্দীর শেষে ইংল্যান্ডের শিল্প জগতে পণ্য উৎপাদনে যে ব্যাপক একটা পরিবর্তন আসে তাকে শিল্প বিপ্লব বা ইন্ডাস্ট্রি রেভলিউশন বলা হচ্ছে। বুঝতে পারছি? আবার শিল্প বিপ্লবের 3টা যুগ আছে। কয়টা যুগ? 3টা যুগ। এগুলো তাহলে আমরা পরের চ্যাপ্টারে পড়বো, আর সব কিছুতে পড়ে ফেলতেছি, তাহলে তো হইলো না। পরের চ্যাপ্টারের জন্য কিছু রাখি। প্রযুক্তির এরপরটা হচ্ছে প্রযুক্তির যন্ত্রপাতির সাহায্যে কাঁচামাল ও অন্যান্য উপকরণের রূপগত উপযোগ সৃষ্টি সম্পৃক্ত খাতকে শিল্পখাত বলা হচ্ছে। অর্থাৎ রূপগত উপযোগ সৃষ্টি করবে। কিগত? রূপগত উপযোগ সৃষ্টি করবে। এগুলোকে সবগুলোকে আমরা কি বলবো? শিল্পখাত বলবো। বুঝতে পারছি? এটা হচ্ছে একটা ক্লু। এই একটা ক্লু দিয়ে তুমি অনেকগুলো আনসার করতে পারবা। আমি এটা বলবো একটু পরে। তারপর দেখো, বাংলাদেশের অর্থনীতিতে সমীক্ষা অনুযায়ী, সুমারি অনুযায়ী কি বলতেছে, 2023 অনুযায়ী 2022-23 জিডিপিতে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা মোট দেশজ সম্পদের মধ্যে শিল্প খাতের অবদান হচ্ছে 37.56%। এবং সর্বশেষ হচ্ছে সেবা খাত। এই খাতটা হচ্ছে সবচেয়ে বেশি এখন বর্তমানে দ্রুত চলতেছে আর কি, যেটা বর্তমান সেবা খাতকে সবচেয়ে দ্রুত বিকাশমান খাত হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এই যে
এরপরে বলা হচ্ছে জেন্টস পার্লার, ফ্যান্টাসি কিংডম, এগুলো তোমরা বুঝতে পারতেছো। একটা হচ্ছে তথ্য যোগাযোগ প্রযুক্তি, এই 3টা খাত বুঝতে পারছি। এই 3টা খাত থেকে পরীক্ষায় একটা প্রশ্ন আসবে, এটা মাথায় রাখবা, এমসিকিউ কমন পাবা এইগুলো এই স্লাইডগুলো থেকে। এবার আসো উপযোগ, উপযোগ নিয়ে পড়বো। উপযোগ বা ইউটিলিটি বলা হয়। উপযোগ বা ইউটিলিটি কি? উপযোগ বা ইউটিলিটি কি? কোনো পণ্য বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণের ক্ষমতা বা যে গুণ বিদ্যমান তাকে কি বলা হচ্ছে? উপযোগ বলা হচ্ছে। অর্থনীতির ভাষায় উপযোগ আছে, মার্কেটিংয়ের ভাষায় উপযোগ আছে, আবার ম্যানেজমেন্টের ভাষায় একটা উপযোগ আছে। তো এখন আমাদের একটু সংজ্ঞা দিয়ে কিন্তু 3টা করা যাবে না, 3টার ক্ষেত্রে আলাদা আলাদা আমাদের সংজ্ঞাগুলো পড়তে হবে। সিমিলারই, কিন্তু কিছু কিছু বিষয় আছে, কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো একটু ভিন্ন। আমাদের এই জন্য একটু মার্কেটিংয়ের ভাষায় উপযোগ কাকে বলে? মূলত কোনো পণ্য বা সেবা সামগ্রীর মধ্যে মানুষের অভাব পূরণে যে ক্ষমতা গুণ বিদ্যমান তাকে কি বলা হচ্ছে? উপযোগ। অর্থাৎ কোনো একটা পণ্যের মধ্যে যে মানুষের অভাব পূরণ করতে পারবে এটাকে কি বলা হচ্ছে? উপযোগ। এই উপযোগকে 5 ভাগে ভাগ করা হয়েছে। কয় ভাগে ভাগ করা হয়েছে? 5 ভাগে। একটা হচ্ছে রূপগত উপযোগ, এরপরটা হচ্ছে সময়গত উপযোগ। সময়গত উপযোগের আরেকটা নাম হচ্ছে আমাদের কি? কালগত উপযোগ। একটা নাম হচ্ছে কি? কালগত উপযোগ, ঠিক আছে। এরপর হচ্ছে স্থানগত উপযোগ, তারপরে সত্যগত উপযোগ, এটার আরেকটা নাম হচ্ছে মালিকানাগত উপযোগ। একটা নাম হচ্ছে কি? মালিকানাগত উপযোগ, ঠিক আছে। এটার পর আরেকটা হচ্ছে সেবাগত উপযোগ। মূলত পরীক্ষায় যদি আসে উপযোগ প্রধানত কয় প্রকার বা উপযোগ কয় প্রকার, তাহলে আমরা 5 প্রকারে দিব। কিন্তু এগুলোর বাইরেও কিন্তু আরো অনেকগুলো উপযোগ আছে, ঠিক আছে। এগুলো আমি দেখি, তোমাদেরকে বলে দিই। একটা হচ্ছে তথ্যগত বা জ্ঞানগত, ঠিক আছে। একটা হচ্ছে অর্থগত, 3 নম্বর হচ্ছে যৌক্তিগত। এইগুলো হচ্ছে এই 5টার বাইরে আরো যে উপযোগ আছে না, এইগুলা, ঠিক আছে। তো এখানে আমরা রূপগত উপযোগ নিয়ে আলোচনা করব, সময়গত, স্থানগত, সত্যগত, সেবাগত নিয়ে আলোচনা করব। কিন্তু এই 3টা নিয়ে তেমন এমফাসাইজ করতেছি না, তাও আমি তোমাদেরকে একটু সামারি করে দিচ্ছি। দেখো, তথ্যগত জ্ঞানগত উপযোগ কি? তথ্যগত জ্ঞানগত উপযোগ হচ্ছে মূলত মানুষের জ্ঞানগত যে বাধা থাকবে এটা দূর করার মাধ্যমে যে অভাব পূরণ করবে। যেমন বিজ্ঞাপন, অর্থাৎ বাজারে একটা নতুন পণ্য যখন আসে তখন এটা সম্পর্কে গ্রাহকরা জানে না, তাদের যে একটা জ্ঞানগত বাধা আছে না, ওই পণ্যটা আসলে ভোগ করলে আমাদের কি সুবিধা হবে বা পণ্যটার মধ্যে কি কি কোয়ালিটি বা ফিচার্সগুলো আছে, এরকম আমাদের একটা প্রশ্ন না, কিউরিওসিটি না। তো এটা আমাদের পূরণ করতেছে কিভাবে? বিজ্ঞাপনের মাধ্যমে। অর্থাৎ আমার জ্ঞানগত বাধা যেটা আছে এটা পূরণ করতেছে কিসের মাধ্যমে? মূলত বিজ্ঞাপনের মাধ্যমে। এটাকে বলা হচ্ছে তথ্যগত বা জ্ঞানগত, অর্থাৎ বিজ্ঞাপন, প্রচার, ঠিক আছে। বিজ্ঞাপন এবং প্রচারের মাধ্যমে তথ্যগত বা জ্ঞানগত উপযোগ সৃষ্টি হয়, বুঝতে পারছি। এরপরে অর্থগত হচ্ছে কিভাবে? আমার প্রতিষ্ঠানে অবশ্যই অর্থের যোগান লাগতে পারে, আমার থেকে তো পরিপূর্ণ অর্থ নাও থাকতে পারে, তখন আমরা কি করব? ব্যাংকের মাধ্যমে অর্থের যোগান দিব। তখন ব্যাংক আমাদের মূলত অর্থগত উপযোগ সৃষ্টি করতেছে আর কি। ঝুঁকিগত উপযোগ অর্থাৎ বীমা, এটা তো সবাই বুঝি, তাই না? ঠিক আছে, এবার আসো তাইলে এই 3টা তো আমরা বুঝলাম। আমাদের যে মেইন 5টা যেগুলো আমাদের বেশি ইম্পর্টেন্ট, যেগুলো পরীক্ষায় বেশি আসে, এগুলো 1 নম্বরের হচ্ছে আমাদের রূপগত উপযোগ, অর্থাৎ পণ্য সামগ্রী বা দ্রব্য সামগ্রী এক রূপ হতে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের যে অভাব পূরণ করা হচ্ছে তাকে রূপগত উপযোগ বলা হচ্ছে। কি বলছে? পণ্য সামগ্রী এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরের মাধ্যমে মানুষের যে অভাব পূরণ করতেছে তাকে রূপগত উপযোগ বলা হচ্ছে। অর্থাৎ একটা পণ্যের বর্তমান একটা আকৃতি থাকবে, এটাকে যখন মানুষের ব্যবহার উপযোগী পণ্য তৈরি করে ফেলবে একটা প্রক্রিয়ার মাধ্যমে, প্রসেসের মাধ্যমে, তখন এটা একটা আকার থেকে অন্য একটা আকারে রূপ পরিবর্তন করবে। এটাকে বলা হচ্ছে মূলত রূপগত উপযোগ, এবং এটা মানুষের অভাব পূরণ করতে পারবে। এটা কি করতে পারবে? মানুষের অভাব পূরণ করতে পারবে। উদাহরণ দেওয়া হয়েছে কিছু, দেখো, মাটি থেকে ইট, মাটির একটা আকৃতি আছে না, আবার ওইটা থেকে ইটের আরেকটা আকৃতি রূপান্তর করতেছে, কিন্তু এটাকে কি বলা হচ্ছে? রূপগত উপযোগ বলা হচ্ছে। এটাকে কি বলা হচ্ছে? রূপগত উপযোগ। এরপরে হচ্ছে ইট দ্বারা বিল্ডিং, তাহলে ইটের একটা আকৃতি আছে, আবার ইট দিয়ে যে একটা বিল্ডিং তৈরি করতেছে, বিল্ডিং এর আরেকটা আকৃতি হয়ে যাচ্ছে না, এটা হচ্ছে রূপগত উপযোগ, বুঝতে পারছি। এরপরে হচ্ছে কাঠ থেকে আসবাবপত্র তৈরি, চেয়ার, টেবিল, এগুলো, লোহা থেকে যন্ত্রপাতি, সুতা থেকে কাপড় ইত্যাদি, এগুলো হচ্ছে রূপগত উপযোগের উদাহরণ। এবার আসো সময়গত বা কালগত উপযোগ।
ঠিক আছে। সময়গত বা কালগত উপযোগ হচ্ছে কি, এক সময়ের উৎপাদিত পণ্য অন্য সময়ে ভোগ বা ব্যবহারের জন্য বৈজ্ঞানিক সম্মত উপায়ে, অর্থাৎ যে বৈজ্ঞানিক সম্মত উপায়ে আমরা এটাকে সংরক্ষণ করে রাখবো এবং এটা মানুষের অভাব পূরণ করতে পারবে, এটাকে আমরা বলবো সময়গত উপযোগ বা কালগত উপযোগ। কি বলছি, কোনো একটা সময়ের উৎপাদিত পণ্য, অর্থাৎ আমরা জানুয়ারি মাসে কোনো একটা পণ্য উৎপাদন করেছি, এটা আমরা এপ্রিল মাসে ভোগ করার জন্য যে একটা বৈজ্ঞানিক সম্মত উপায়ে একটা রুমের মধ্যে সংরক্ষণ করে রাখবো এবং এটার দ্বারা যে মানুষের অভাব পূরণ করতে পারবো, এটাকে আমরা বলতেছি সময়গত উপযোগ। কি বলছি, সময়গত উপযোগ। ঠিক আছে, উদাহরণ কি বলেছে, উৎপাদিত আলু, পেঁয়াজ, রসুন, টমেটো ইত্যাদি পণ্য গুদামজাতকরণ করে সারা বছর বিক্রি করা হয়। ঠিক আছে, আমি সংক্ষেপে বলে দিব কোনটা কোনটা কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, এটা আমি বলে দেব, আগে এগুলো পড়ে ফেলি। এটার পরে স্থানগত উপযোগ, পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরের মাধ্যমে মানুষের যে অভাব পূরণ হবে সেটাকে বলা হচ্ছে স্থানগত উপযোগ। অর্থাৎ এক স্থানের পণ্য অন্য স্থানের মানুষরা নিজে না গিয়ে কিন্তু এটা স্থানান্তরের মাধ্যমে কিন্তু তারা নিজেরা ভোগ করতে পারতেছে। যেমন বলতে পারে, উদাহরণ কি দিয়েছে আমাদের এখানে, দিনাজপুরের লিচু আমরা এখানে চট্টগ্রামে বসে খাইতে পারতেছি, অথবা রাজশাহীর আম আমরা ঢাকায় বসে খাইতে পারতেছি। এই যে এগুলো হচ্ছে মূলত সব জেলার মানুষের ভোগ করতে পারে কিসের মাধ্যমে, স্থানগত উপযোগের মাধ্যমে। এটা কি হেঁটে হেঁটে আসতেছে, হেঁটে হেঁটে তো আসতেছে না, কিসের মাধ্যমে আসতেছে, একটা ট্রান্সপোর্টেশনের মাধ্যমে, অর্থাৎ পরিবহনের মাধ্যমে। বুঝতে পারছি। এরপর সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ। সত্যগত উপযোগ বা ঠিক আছে, সত্যগত উপযোগ বা কি মালিকানাগত উপযোগ। পণ্য কেনাবেচা করে মালিকানা হস্তান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের সৃষ্ট ক্ষমতাকে সত্যগত বা মালিকানাগত উপযোগ বলা হচ্ছে। মালিকানাগত উপযোগ সৃষ্টি হয় মূলত ক্রয় বিক্রয়ের জন্য। কিসের জন্য, ক্রয় এবং বিক্রয়ের জন্য, অর্থাৎ পণ্যের মালিকানা অর্জনের জন্য হতে পারে, অর্থাৎ পণ্যের মালিকানা হস্তান্তরের জন্য হতে পারে। যদি পণ্যের মালিকানা অর্জন করে তখন সেটাকে আমরা বলবো ক্রয়, আর পণ্যের মালিকানা যদি আমরা হস্তান্তর করি তখন আমরা বলবো কি বিক্রয়। এই ক্রয় বিক্রয়ের জন্য মূলত সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়। আবার ক্রয় বিক্রয় ছাড়াও আরও আছে, বিনিময় আছে, ঠিক আছে, ট্রেড আছে, এগুলোর কারণেও কিন্তু সত্যগত বা মালিকানাগত উপযোগ সৃষ্টি হয়ে থাকে। উদাহরণটা কি বলেছে আমাদের এখানে, উদাহরণ হিসেবে বলা যায়, কেউ যদি 350 টাকার বিনিময়ে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্পগুচ্ছ বইটি কোনো দোকান থেকে কিনে থাকো, উক্ত ক্রেতাই হচ্ছে এই বইয়ের মালিকানা পায়। তখন কিন্তু মালিকানা চেঞ্জ হচ্ছে, বইয়ের মালিকানা ছিল আগে দোকানদারের হাতে এবং টাকা বা অর্থের মালিকানা ছিল ক্রেতা বা ভোক্তার হাতে। যখন এটা আদান প্রদান হলো তখন মালিকানাটা হস্তান্তর হলো না। এই জন্য বলা হচ্ছে মূলত পণ্য কেনা বেচা করে মালিকানা হস্তান্তরের মাধ্যমে মানুষের অভাব পূরণের সৃষ্ট ক্ষমতাকে মূলত সত্যগত বা মালিকানাগত উপযোগ বলা হচ্ছে। এবার লাস্ট সেবাগত উপযোগ, আমাদের সর্বশেষ। কোনো কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের যে অভাব পূরণের সামর্থ্য বিদ্যমান থাকে তাকে মূলত আমরা সেবাগত উপযোগ বলতেছি। কি বলছে, কোনো কাজ বা সুবিধার মাধ্যমে, কিসের মাধ্যমে, কাজ বা সুবিধার মাধ্যমে মানুষের যে অভাব পূরণের সামর্থ্য বিদ্যমান থাকে তাকে কি বলা হচ্ছে, সেবাগত উপযোগ। এবার আসো উদাহরণ কি দেওয়া হয়েছে আমাদের, উকিলের আইনের পরামর্শ, অর্থাৎ অ্যাডভোকেটের থেকে একটা পরামর্শ নেওয়া, ডাক্তারের স্বাস্থ্যসেবা, চিকিৎসা টিপস, সবাই এমনিতে আমাদের মনে হয় এটা ফ্রিতে দিয়ে দেয় SMS-এ। তারপরে শিক্ষকের পাঠদান, আরও অনেক কিছুই দেয়, আমি বললাম না। ব্যাংকের আর্থিক সেবা, তারপর একটা হচ্ছে কোম্পানির মোবাইল কোম্পানির সেবা, সিম কোম্পানির, শিল্পীর গান, এগুলো হচ্ছে কি সেবাগত উপযোগের উদাহরণ। সবাই আশা করি আমাদের উপযোগ সবগুলো বুঝতে পারছো। আমি তোমাদেরকে আরেকটু শর্টকাটে বলে দিচ্ছি, দেখো এগুলো তো লিখছো না। এইগুলো অর্থাৎ উৎপাদন কি সৃষ্টি করে, কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, রূপগত উপযোগ। শিল্প রূপগত উপযোগ, কারখানা রূপগত উপযোগ, ফ্যাক্টরি রূপগত উপযোগ। সময়গত উপযোগ কোনগুলা, গুদামজাতকরণ,
এরপরে আমি অন্য কালার দিয়ে লিখলে মনে হয় ভালো হবে। হিমাগার, তারপরে হচ্ছে কি কোল্ড স্টোরেজ। ঠিক আছে, এইগুলা অর্থাৎ গুদামজাতকরণ, হিমাগার, কোল্ড স্টোরেজ সময়গত উপযোগ সৃষ্টি করে, সময়গত বা কালগত উপযোগ সৃষ্টি করে। স্থানগত হচ্ছে পরিবহন, যত প্রকার পরিবহন আছে যত প্রকার, অর্থাৎ সড়কপথ পরিবহন হতে পারে, আকাশপথ পরিবহন হতে পারে, নৌপথ পরিবহন হতে পারে, পাইপলাইন পথ পরিবহন, অর্থাৎ আমাদের যে গ্যাসটা আসে এটা পাইপলাইনের মাধ্যমে আসে না, এই পাইপলাইনটা হচ্ছে একটা পরিবহন, অর্থাৎ পাইপলাইন। এই আমি লিখে দিচ্ছি, এটা কিন্তু রিসেন্টলি কোয়েশ্চনে আসছে, বোর্ড কোয়েশ্চনে, একটু দেখবা তোমরা। এরপরটা হচ্ছে সত্যগত উপযোগ, ক্রয় বিক্রয়। তারপরে হচ্ছে কি ক্রয় বিক্রয়ের পরে হচ্ছে বিনিময়, কি বিনিময়। তারপরে কি হচ্ছে কি ট্রেড। ঠিক আছে, এইগুলা। আর সেবাগত উপযোগ হচ্ছে শিক্ষকের পাঠদান, এই টাইপের আরো অনেকগুলো আছে। সেবাগতটা হচ্ছে অগণিত। বুঝতে পারছি সবাই? এগুলাই। তাহলে চলো আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ের এমসিকিউগুলো নিয়ে এখন আলোচনা করব, সলভ করব। তোমরা বলো দেখি আনসারগুলো বলো, যদি ক্লাসটা বুঝে থাকো সবাই আমাকে রেসপন্স করো। বলো তো এটার আনসার কি হবে? উৎপাদন এর সমার্থক শব্দ কোনটি? উৎপাদনের সমার্থক শব্দ কোনটি? আমাদের অপশন দিয়েছে কতে সৃষ্টি, কাঁচামাল, উৎপাদনশীলতা, পরিমাণ। যারা ক্লাস শুরু থেকে করছো তারা একদম বলতে পারবা, মানে শিওরলি বলতে পারবা, এটা একদম সহজ একটা প্রশ্ন। উৎপাদনের সমার্থক শব্দ কি? হুম 20 সেকেন্ডের মধ্যে আনসার দাও। 20 সেকেন্ড সময় দিলাম তোমাদেরকে। তাহলে আমাদের সঠিক আনসারটা হচ্ছে কি সৃষ্টি বা উদ্ভাবন, সৃষ্টি বা উদ্ভাবন। বুঝতে পারছি? সঠিক আনসার হচ্ছে কোনটা? যারা সৃষ্টি বলেছো তাদেরটা সঠিক। এরপরে পাউরুটি ফ্যাক্টরিতে কোন ধরনের উপযোগ সৃষ্টি হয়? একটু আগে কিন্তু আমি লিখে দিয়েছিলাম, স্থানগত উপযোগ, রূপগত উপযোগ, তারপরে হচ্ছে এটা সময়গত হবে, সময়গত উপযোগ নাকি সেবাগত উপযোগ, কোনটা হবে? সঠিক আনসার কোনটা বলো তো, তাড়াতাড়ি বলো, 20 সেকেন্ডের মধ্যে বলো। এটার সঠিক উপযোগ হচ্ছে ফ্যাক্টরি। ফ্যাক্টরিতে হচ্ছে মূলত রূপগত উপযোগ সৃষ্টি করা হয়, কারণ পাউরুটির একটা আকৃতি থাকে, ময়দা থেকে পাউরুটি তৈরি করা হয়। পাউরুটি কিভাবে তৈরি করা হয়? ময়দা থেকে। কোত্থেকে? ময়দা থেকে। ময়দা থেকে পাউরুটি। তা আমাকে বলো তোমরা, ময়দার একটা আকৃতি আছে না? ময়দার একটা কি আছে? আকৃতি আছে। তো এখন ময়দার আকৃতিটা থেকে পাউরুটিতে রূপান্তর যখন করতেছে, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর যখন করতেছে, মূলত এটাকে আমরা বলবো রূপগত উপযোগ। কি বলবো? রূপগত উপযোগ। কি বলবো? রূপগত উপযোগ। বাস। এটার পরে 3 নম্বরে আসো, মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি উৎপাদনের কোন খাতের মধ্যে পড়ে? আমরা যে 3 প্রকার খাত পড়েছিলাম না, কৃষিখাত, শিল্প খাত, সেবা খাত, এই 3 খাতের মধ্যে কোনটাতে পড়তেছে? কৃষিজাত, সেবা, শিল্প নাকি নির্মাণ? কোনটা বলো? নির্মাণটা তো না, কারণ এই ধরনের খাত আমরা পড়ি নাই, এটা আমরা ইজিলি বলতে পারতেছি। এই 3টার মধ্যে কোনটা হবে? মাটি দিয়ে হাঁড়ি পাতিল তৈরি।
বলো কোনটা হবে? মাটিটা কিসের দান? প্রকৃতির দান। কি হবে সঠিক আনসার? কি হবে? কৃষিজাত। কৃষিজাত কি হবে? কৃষিজাত। ঠিক আছে, এটা কৃষিজাত দিলেও সঠিক হবে, আবার এদিকে শিল্প দিলেও সঠিক হবে। কিন্তু প্রায়োরিটির দিক থেকে আমরা যদি বলি হাঁড়ি পাতিল তৈরি, এটা হচ্ছে ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পড়ছে। কিসের মধ্যে পড়ছে? ক্ষুদ্র ও কুটির শিল্পের মধ্যে পড়ছে। ঠিক আছে, এটা আমরা শিল্পটাকে প্রায়োরিটি বেশি দিব, এরপরে কৃষিজাতটাকে দিব। যদি আমাদের অপশনের মধ্যে আজকে শিল্পটা দিয়ে না থাকতো তখন আমরা কৃষিজাত বলতাম। যেহেতু আজকে শিল্প দিছে তাহলে এটা শিল্প হওয়ার পসিবিলিটি বেশি, মানে শিল্পই হবে। ঠিক আছে, বাস। এটার পরে এই উৎপাদনের অর্থ কি? উৎপাদনের অর্থ কি? উপযোগ সৃষ্টি করা, রূপগত পরিবর্তন করা, নাকি উপযোগ নিঃশেষ করা? কোনটা হবে বলো তো? উৎপাদনের মাধ্যমে মূলত একটা পণ্যের উপযোগ সৃষ্টি হয়, এটা সঠিক। অবশ্যই উৎপাদনের মাধ্যমে রূপগত পরিবর্তন হবে। উৎপাদন কখনো উপযোগ নিঃশেষ করে না, অর্থাৎ শেষ করে না, এটাকে ভোগ করে, এটা মূলত তৈরি করে বা সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে এটা ভুল। তাহলে আমাদের সঠিক আনসার হবে 1 ও 2, অর্থাৎ ক। যারা ক বলেছো তাদেরটা সঠিক। পণ্যের উপযোগ সৃষ্টি করাকে কি বলে? একদম সহজ, ফানিবাদ, উৎপাদন। কি বলে? উৎপাদন বলে। এটা তো পারবো। মানুষের অভাব মেটানোর ক্ষমতাকে কি বলে? ভোগ, চাহিদা, উপযোগ, নাকি মালিকানা? কোনটা হবে? কোনটা হবে বলো? সাতমান নাজিম বলেছো এটা কোন চ্যাপ্টার? এটা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার, প্রথম পত্রের অধ্যায়ের নাম হচ্ছে উৎপাদন। এবং আমরা আজকে মূলত থিওরিটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এতক্ষণ। এই পর্যন্ত আমরা মূলত এখন এমসিকিউ নিয়ে সলভ করতেছি। পরবর্তী ক্লাসে আমরা এই অধ্যায়ের ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। এটা সঠিক আনসার হচ্ছে উপযোগ। মানুষ মূলত উপযোগের মাধ্যমে তার অভাব পূরণ করতে পারে, উপযোগ বা ইউটিলিটির মাধ্যমে। কিসের মাধ্যমে? উপযোগ বা ইউটিলিটির মাধ্যমে। এরপরে উৎপাদন কি সৃষ্টি করে? একদম সহজ, উপযোগ। কাপড় কেটে জামা তৈরি করলে কোন ধরনের উপযোগ সৃষ্টি হবে? কাপড় কেটে জামা তৈরি করা, অর্থাৎ কাপড়ের একটা আকৃতি থাকে, এটা থেকে আবার একটা জামাতে রূপান্তর করতেছে, তাহলে এটা কি হবে? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হলে সঠিক আনসার হচ্ছে রূপগত উপযোগ। সঠিক আনসার হচ্ছে কি? রূপগত উপযোগ। দেখো একটা উদ্দীপক দিয়েছে, উদ্দীপকটি বলা হচ্ছে জামান, জনাব জামান রাজশাহী থেকে আম সংগ্রহ করে ঢাকায় বিক্রি করতেন। তিনি সম্প্রতি রাজশাহীতে আম প্রক্রিয়াকরণের একটি কারখানা স্থাপন করেন। তিনি উন্নত মানের জাম, জেলি, চাটনি ও আচার প্রভৃতি তৈরি করে বিক্রি করে থাকেন। এই জামান কোন ধরনের উপযোগ সৃষ্টি করেন বলতো? রাজশাহী থেকে যে আম সংগ্রহ করে তিনি ঢাকায় বিক্রি করতেন, ঠিক আছে, এটাকে বলছে তিনি আবার সম্প্রতি রাজশাহীতে আম প্রক্রিয়াকরণের মাধ্যমে একটি কারখানা উপস্থাপন করেন। কিসে? কারখানা, অর্থাৎ আম থেকে জুস তৈরি করতেছে বা জাম, জেলি, চাটনি এগুলো তৈরি করতেছে। তো এখন কারখানা স্থাপন হলে তা আমরা কি কোন ধরনের উপযোগ বলবো? এটা কিন্তু আমি শুরুতেই বলেছিলাম যখন উপযোগ পড়াচ্ছিলাম, এটা হচ্ছে রূপগত উপযোগ। এটা হচ্ছে কি? রূপগত উপযোগ। এরপরে সর্বশেষ উদ্দীপকে বর্ণিত কারখানা স্থাপনের মাধ্যমে ভোক্তারা যেভাবে উপকৃত হতে পারে তা হচ্ছে উন্নত মানের পণ্য প্রাপ্তি, অর্থাৎ উদ্দীপকটা থেকে উন্নত মানের পণ্য প্রাপ্তি পেতে পারে। তারা বিভিন্ন ধরনের পণ্য পেতে পারে। একটা হচ্ছে কি? স্বল্প মূল্যে বিভিন্ন ধরনের পণ্য পেতে পারে, কারণ এখানে জাম, জেলি, তারপর হচ্ছে দিক দিয়ে চাটনি, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। স্বল্প মূল্যে তো বিক্রি করবে না, আর উন্নত মানের পণ্য প্রাপ্তি হবে। তাহলে এটা আমাদের সঠিক আনসার হবে ক। সঠিক আনসার হবে কি? ক। ঠিক আছে, আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে আমরা ম্যাথমেটিক্যাল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা আরেকটু বিশদভাবে একাডেমিক বইটা একটু ভালো করে দেখবা, যে বইটা ফলো করতেছো ওইটা পড়বা। আর কোনো সমস্যা থাকলে আমাদের পরবর্তী ক্লাসে জানাবা আমাদেরকে। বুঝতে পারছি? সবাই ভালো থাকবা, পরবর্তী ক্লাসে দেখা হবে।